ফেব্রুয়ারি নয়, এ মাসেই দেশে আসছে অক্সফোর্ডের করোনার টিকা। প্রতি ডোজের খরচ পড়বে 425 টাকা। ভারতে তৈরি কোভ্যাক্সিন পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন। পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না খরচ, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বাড়াতে সেতুর দুই প্রান্তে হচ্ছে 4টি স্তম্ভ। কৃষকের আপত্তির পরও দেশি পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম। আবারও লাগামহীন ভোজ্য তেলের বাজার। এবং হৃদরোগে আক্রান্ত সৌরভ গাঙ্গুলির হার্টের 3টি ব্লক, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার কিছুটা উন্নতি, সুস্থতা কামনায় ক্রিকেটার রাজনীতিকদের টুইট। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ফেব্রুয়ারি নয়, এ মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর টানা 6 মাস 50 লাখ ডোজ করে আসবে। প্রতি ডোজের খরচ পড়বে 425 টাকার মতো। প্রথম ধাপে এই টিকা কারা পাবে তা নির্ধারণে কাজ করছে কমিটি। এদিকে শুধু অক্সফোর্ডের উপর নির্ভর না করে ভবিষ্যতের জন্য অন্যান্য উৎস থেকে আনার জন্য তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। যুক্তরাজ্যের পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা ইতিবাচক সায় দিল ভারতও। আর এই টিকার 3 কোটি ডোজ পেতে এরই মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ, যা দেশে সরবরাহ করবে একটি বেসরকারি প্রতিষ্ঠান। দ্রুত টিকা আনার ক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা যেন না থাকে তা নিশ্চিত করা হবে বলে জানালেন নীতি নির্ধারকরা। আর চলতি মাসেই ভারত থেকে টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ দেশে আসার বিষয়ে আশাবাদী সরকার। এরপর আগামী 6 মাস প্রতি মাসে আসবে একই হারে টিকার ডোজ। জানুয়ারির শেষের দিকে আমি ভাবতাম যে হয়তো তারা ভ্যাকসিন দিবে, কিন্তু এখন আমি আশাবাদী আর একটু হয়েছি, তার আগেও আমরা পেয়ে যেতে পারি। আমাদের তো পেপার ফর্মালিটি তো মোটামুটি যা ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহে টাকাও চলে যাবে। তবে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পাশাপাশি অন্যান্য টিকাগুলো হাতের নাগালে পেতে যেন তৎপরতার ঘাটতি না থাকে তা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। 6 থেকে 7 কোটি ভ্যাকসিন অন্যান্য সোর্স থেকে জোগাড় করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যখন ধাপে ধাপে ভ্যাকসিনগুলো পাবো দিতে থাকবো, যাতে আমাদের কোনো সময় এমন না হয় যে আমার ভ্যাকসিন শেষ আবার নতুন করে খুঁজতে হচ্ছে। সুপারভিশন মনিটরিং হয় খুবই কঠোরভাবে, নিয়মের যেন ব্যত্যয় না ঘটে। এখানে ঝুঁকি রয়ে গেছে যারা প্রভাবশালী ব্যক্তি, জাতীয় পর্যায়ের, স্থানীয় পর্যায়ের, তারা দেখা যাবে যে নিয়ম কানুনগুলো আছে, স্বাস্থ্য বিভাগ যখন এটা দিতে যাবে তখন তাদেরকে প্রভাবিত করে ভয়ভীতি দেখিয়ে প্রয়োজনে কিংবা কখনো কখনো ঘুষ দিয়ে তারা চেষ্টা করবে নিয়মের বাইরে টিকা নিতে। বিশেষজ্ঞরা বলছেন টিকা আসতে শুরু করলেও চলতি বছরই সবার টিকা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই টিকা আসলেও যেন স্বাস্থ্যবিধি মানাসহ অন্যান্য প্রতিরোধমূলক সুরক্ষায় কোনো ধরনের ঢিলেমি না আসে তা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির বিশেষজ্ঞ কমিটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের পর নিজেদের ভ্যাকসিনের অনুমোদন দিল দেশটি। এদিকে ভারত জুড়ে শুরু হয়েছে পরীক্ষামূলক টিকাদান। এর মধ্যেই বিনামূল্যে করোনার টিকা প্রয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতে আনুষ্ঠানিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন না পেলেও ব্রিটেনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন কোভিশিল্ড জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ভারতের বিশেষজ্ঞ প্যানেল। সেই ছাড়পত্র বিবেচনায় শিগগিরই ভারতে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে ভারত জুড়ে একযোগে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি। 130 কোটি মানুষের এ দেশটিতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন। सारे देश में हो रहा है सर, वैक्सीन जो है वो फ्री होगी लोगों के लिए या उन्हें कीमत देनी पड़ेगी? दिल्ली में जाते फ्री है, दिल्ली में नहीं सारे देश में फ्री हो। কোভিশিল্ড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা কোইন এর মাধ্যমে মহড়া পর্যালোচনা করা হচ্ছে। এর আগে
গেল বছরে 28 থেকে 29 ডিসেম্বর আসাম, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে হয় ভ্যাকসিন প্রয়োগের এই মহড়া। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদনের পর নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন কোভিক্সেনের জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির বিশেষজ্ঞ কমিটি। খুব শিগগিরই এর প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে টিকাদান কর্মসূচি চললেও ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে করোনার সংক্রমণ। পর্তুগাল এবং ইউরোপের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে লিসবনে আছেন সহকর্মী তরিকুল হাসান আশিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, মৌটুসী, গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির এখনো তেমন কোনো উন্নতির খবর আমরা দর্শকদের জানাতে পারছি না। আমি এবং আমার সহকর্মীরা যারা ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন তারা কিন্তু জানাতে পারছেন না ভালো কোনো খবর। যদিও গোটা ইউরোপের 27টি দেশে একযোগে কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তো টিকাদান কর্মসূচি শুরু হলেও সেটি যেহেতু বেশ সীমিত পরিসরে শুরু হয়েছে এবং প্রত্যেকটি দেশ তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতের সাথে সংশ্লিষ্টদেরকে দিয়েই খুব সীমিত পরিসরে এই টিকাদান কর্মসূচি শুরু করেছে। আমরা জানি যে এটি কিন্তু এই যে নতুন করে আমাদের যে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি এসেছে অ্যাস্ট্রাজেনেকা, সেই ভ্যাকসিনটি যখন ইউনিয়ন তাদের দেশগুলিতে প্রয়োগ শুরু করবে তখন কিন্তু আমরা জানি যে ফাইজার বায়োএনটেকের টিকার সাথে যখন এই টিকাটি যুক্ত হবে তখন এই টিকাদান কর্মসূচি কিন্তু একরকম আমরা যদি বলি গতি পাওয়ার কথা, সেই গতি পাবে বলে কিন্তু গোটা ইউরোপীয় ইউনিয়ন আশা করছে। তো এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে কিন্তু বা ওই কোম্পানিটির সাথে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলি রয়েছে সেই দেশগুলি কিন্তু ধারাবাহিকভাবে যোগাযোগ করে যাচ্ছে যাতে তারা খুব শীঘ্রই ফাইজার বায়োএনটেকের টিকার পাশাপাশি ওই টিকাটিও তাদের নাগরিকদের কিন্তু দ্রুত প্রয়োগ করতে পারে। তো এরই মধ্যে এখন আমরা জানি যে গোটা ইউরোপ একই লম্বা ছুটির যে সময় সেটি অতিবাহিত করছে। কেননা খুব সম্প্রতি আমরা দেখেছি যে বড়দিন উদযাপনের পরেই কিন্তু এই নববর্ষ উদযাপনকে ঘিরে ইউরোপের প্রত্যেকটি দেশের সরকারের কিন্তু একটি ভালো সতর্ক অবস্থা ছিল, যেটি এখনও রয়েছে। আমি যদি পর্তুগালের কথা বলি, পর্তুগাল কিন্তু আমরা জানি যে 31st নাইট থেকে অর্থাৎ বছরের শেষ রাত থেকে কিন্তু ধারাবাহিক যে কারফিউটি সেটি এখনও বজায় রেখেছে। অর্থাৎ আজকে এবং কালকে কিন্তু এই কারফিউ বজায় থাকবে। অর্থাৎ সোমবার স্বাভাবিক কর্মদিবসে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই কারফিউ চলমান কার্যক্রম সেটি থাকবে। যেহেতু সবার কাছে ভ্যাকসিন এখনও পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই ইউরোপের প্রত্যেকটি দেশই এখনও তাদের দেয়া চলমান যে বিধিনিষেধ রয়েছে সেগুলো বজায় রেখেই চলমান করোনা পরিস্থিতি সেটি মোকাবেলার চেষ্টা করছে। তবে সামনের দিনগুলিতে আমরা দেখেছি যে অধিকাংশ দেশেই শীতের তীব্রতা বাড়ছে ইউরোপের, এবং এই শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় এত নিয়মকানুন বেঁধে দেওয়ার পরেও কিন্তু করোনার যে উঠানামা সেটি এখনও লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছুটিকে কেন্দ্র করে প্রত্যেকটি দেশের সরকারের মধ্যে একটি উদ্বিগ্নতা ছিল এবং সামনের দিনগুলিতে করোনা বাড়তে পারে এমন আশঙ্কা এখনও ইউরোপের বিভিন্ন দেশের সরকার করছে। তো এই ছিল আসলে মৌটুসী গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। ইউরোপের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে এতক্ষণ সঙ্গে ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আরেক দফা মেয়াদ বাড়ানো হলেও ব্যয় বাড়াতে হবে না পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত বরাদ্দ করা প্রায় 30,000 কোটি টাকাতেই শেষ করা যাবে পদ্মা সেতু। পাশাপাশি সেতুর কাজে ইচ্ছাকৃত কোনো দেরি হলে চীনের ঠিকাদার প্রতিষ্ঠানকে জরিমানা করারও পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। উত্তাল পদ্মায় হবে সেতু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যুক্ত হবে পুরো দেশ। একটা সময় এটা শুধুই স্বপ্ন ছিল। কাজে হাত দেওয়ার পর শত জটিলতার মুখে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা, বেড়েছে মেয়াদ, বেড়েছে বাজেটও। শুরুতে 2007 সালে পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি 75 লাখ টাকা। তবে নকশা পরিবর্তন করে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 2011 সালে এই প্রকল্পের জন্য 20,507 কোটি 20 লাখ টাকার অনুমোদন দেওয়া হয়। 2016 সালে আরেক দফা বেড়ে দাঁড়ায় 28,793 কোটি 39 লাখ টাকা। সবশেষ 2018 সালের জুন মাসে বাড়ানো হয় আরও 1,400 কোটি টাকা। নদী শাসনের জন্য অতিরিক্ত ভূমি অধিগ্রহণ করতে শেষবার বাড়ানো হয় বরাদ্দ। মূল ডিপিপিতে 1,530 হেক্টর ভূমি অধিগ্রহণের কথা, কিন্তু নদী থেকে যে বালি তোলা হচ্ছে পরিবেশগত নীতিমালা মেনে তা নদীতে না ফেলে অন্যত্র জমিয়ে রাখার জন্য অতিরিক্ত এই ভূমির প্রয়োজন হয়। এবার আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। তবে এর জন্য
বাড়তি কোনো বাজেট প্রয়োজন হবে না বলে নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক। আমরা তো অলরেডি গভর্নমেন্টের কাছে অনুমোদন নিয়েছি, ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে সময় বৃদ্ধি, আমরা সেই ইয়াতে এখনো আছি এবং আমাদের কাছে কোনো ইন্ডিকেশনও নাই যে বাড়বে। হ্যাঁ, হয়তো বাড়লে তো আমরা জানাবো, এটা গোপন কিছু তো থাকবে না। এখন পর্যন্ত পুরো প্রকল্পের বাজেট 30,193 কোটি 39 লাখ টাকা। নির্ধারিত সময়ের পরও কাজ করতে হওয়ায় বাংলাদেশ সরকারের কাছে নানা কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। অন্যদিকে কাজে দেরি হওয়ার পিছনে তাদের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখে তাদের জরিমানা করার কথা ভাবছে সেতু মন্ত্রণালয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন, কোনোভাবেই প্রকল্পের বাজেট বাড়ছে না বলে নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ৩২ বছর পর ওয়াসার কাছ থেকে দায়িত্ব পেয়ে ঢাকার খাল উদ্ধারে মাঠে নেমেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিন ঢাকার অন্যতম বড় পান্থপথ বক্স কালভার্টের 3টি মুখের বর্জ্য অপসারণ করা হয়। মুখগুলো পরিষ্কার করেও যদি পানি প্রবাহ নিশ্চিত না হয়, তাহলে হাইড্রোলিক মেশিন সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে বক্স কালভার্টের ভেতরের ময়লা অপসারণ করা হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি। বর্ষার আগেই প্রধান 3টি খাল ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার কথাও জানায় নগর কর্তৃপক্ষ। দেখে মনে হবে ময়লার ভাগাড় থেকে কঠিন বর্জ্য উত্তোলন করা হচ্ছে, যেখানে রয়েছে গৃহস্থালী, ব্যবসায় কিংবা শিল্প কলকারখানার সব ধরনের বর্জ্য। তবে ভাগাড় নয়, এ হলো রাজধানীর ভিতর দিয়ে বয়ে চলা প্রায় 2200 কিলোমিটার কালভার্ট ও ড্রেনের ভিতরে জমে থাকা ময়লা, যা একসময় ছিল প্রবাহমান খাল। শনিবার সকাল থেকে তা পরিষ্কারে মাঠে নামে দক্ষিণ সিটি। সংস্থাটি জানায়, কারওয়ান বাজার থেকে পান্থপথ হয়ে রাসেল স্কয়ার পর্যন্ত বিস্তৃত কালভার্টটির প্রথমে 24টি মুখ পরিষ্কার করা হবে, যা করতে সময় লাগতে পারে সপ্তাহখানেক। পর্যায়ক্রমে অন্যান্য কালভার্ট ও ড্রেনের পাশাপাশি উদ্ধার করা হবে জিরানি, মান্ডা ও শ্যামপুর খাল। মুখ পরিষ্কার করলে হবে না, আমাদের ভিতরে লোক প্রবেশ করাতে হবে, যন্ত্র প্রবেশ করাতে হবে, ক্রেন প্রবেশ করাতে হবে, আমাদের প্রেসার দিয়ে পানি দিতে হবে এবং সাকার মেশিন ব্যবহার করতে হবে, সাকশন করে উঠাতে হবে। এই কালভার্টের ভিতরে পড়েছে, কানেকশনের মুখগুলো বন্ধ হয়ে গেছে, এই কানেকশনে ওই মুখগুলোও ছুটাতে হবে। কালভার্টের উপরে কোনো বিল্ডিং বা স্থাপনা নাই, কিন্তু সীমানা নির্ধারণপূর্বক এটা নির্ধারণ করা যাবে। সংস্থাটি জানায়, 3 মাসের ক্র্যাশ প্রোগ্রাম সফল হলে আগামী বর্ষায় ঢাকায় আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। মার্চের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই, কারণ এপ্রিল থেকে বর্ষা শুরু হয়, যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি আমরা এর মধ্যে এই 3টা খাল এবং 2টা কালভার্ট পরিপূর্ণভাবে আমরা পরিষ্কার করতে পারবো। 80-র দশকে প্রবাহমান খালের উপর দিয়ে এই কালভার্টগুলো করা হয়েছিল বলে জানায় দক্ষিণ সিটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কৃষকের আপত্তির পরও দেশি পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। শনিবার হিলি ও ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে প্রায় 300 মেট্রিক টন পেঁয়াজ। আমদানির খবরে খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম। এ অবস্থায় লোকসানের শঙ্কায় আছেন কৃষক। ভারত থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক ঢুকছে হিলি স্থলবন্দরে। উৎপাদন সংকট ও দাম বৃদ্ধির অজুহাত সহ নানা নাটকীয়তার পর গেল বছরের 14 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। প্রায় 3.5 মাস পর গেল 28 ডিসেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। শনিবার নতুন করে ঢুকতে শুরু করেছে আমদানি করা ভারতীয় পেঁয়াজ। তবে প্রথম দিনেই দেখা দিয়েছে পাইকার সংকট, পাচ্ছেন না কাঙ্ক্ষিত দামও। এতে হতাশ ব্যবসায়ীরা। পেঁয়াজের গাড়ি ঢুকছে, শুধু একটাই গাড়ি, পাইপ লাইনে অনেক গাড়ি আছে, কিন্তু আমরা এখনো বিক্রি করতে পারিনি। পার্টিরা বলে 28 থেকে 30 টাকা, কিন্তু আমাদের পড়তা 33 থেকে 35 টাকা। দেশি পেঁয়াজের তুলনায় আমদানি করা পেঁয়াজের দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাইকারদের। পার্টির দাম বলে কেউ বলে 30, কেউ বলে 31, কেউ বলে 32, লাস্ট 32 পর্যন্ত উঠছে। আমরা 28 টাকা দেশি মালের সামঞ্জস্যভাবে দাম বলতেছি, তাহলে আমাদের পড়তে হবে, কিন্তু মালের দাম তো ছাড়তেছে না। এদিকে আমদানি শুরু হওয়ায় কমেছে দেশি পেঁয়াজের বেচাকেনা, একই সঙ্গে কমতে শুরু করেছে দামও। গত সপ্তাহে 35 টাকা 40 টাকা পেঁয়াজ বিক্রি করছি। ভারত থেকে পেঁয়াজ আসবে, এর কারণে আজকে পেঁয়াজ 28 টাকা 30 টাকা বেচতেছি। ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকবে শোনার পরে মানুষ মনে করতেছে আরো দাম কমে যাবে, এই কারণে বিক্রি কম। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর শনিবার প্রথম ভারতীয় একটি ট্রাকে 22 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয় বলে জানায় হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া এদিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় 250 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।
সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে লাগামহীন হয়ে পড়েছে দেশের ভোজ্য তেলের বাজার। প্রতিদিনই পাইকারি পর্যায়ে মন প্রতি দাম বাড়ছে 50 থেকে 60 টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয় দেশের বাজারে ভোজ্য তেলের এই অস্থিরতা। প্রথম দিকের অজুহাত ছিল ভোজ্য তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় উৎপাদন কমে যাওয়া, আর এটাকেই পুঁজি করে বেড়ে চলছে সব ধরনের তেলের দাম। খোলা তেল কেজি হিসেবে পরে 115 টাকা পাইকারি, আর লিটার হিসেবে পরে 115 টাকা লিটার আর কেজির মধ্যে 100 গ্রাম ডিফারেন্স। ওরা বলতেছে আন্তর্জাতিক মার্কেটে বাজার মালের কি শর্ট, সেই জন্য কি আর বুকিং বেশি, সেই জন্য এখন বাজার পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে, সেই জন্য বাজারটা একটু বেড়ে গেছে। এখন তার সাথে যুক্ত হয়েছে বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাত। গত 2 মাসে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট 300 থেকে 500 ডলার বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিংটা জ্যামিতিক হারে বাড়তেছে, আর ওখানে আপনার ওয়েদারের খুব খারাপ অবস্থা এবং এই করোনার জন্য মানুষ কাজ করতে পারে নাই। ইন্দোনেশিয়ায় আভ্যন্তরীণ চাহিদার কারণে ওরা ট্যাক্স আরোপ করেছে, এক্সপোর্ট ট্যাক্স আরোপ করাতে আরও আমাদের জন্য আমদানি ব্যয় বেড়ে গেছে, যে কারণে এটার প্রভাব বাংলাদেশের বাজারে দ্রুত বিস্তার করছে এবং মালয়েশিয়াও রপ্তানি কর বসিয়ে দিয়েছে। বাংলাদেশের বাজারে 18 থেকে 20 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুরের পীরগঞ্জের আলোচিত নেতা নূর মোহাম্মদ মণ্ডল ও তার স্ত্রী লাইলি বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আলাদা 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই নেতার বিরুদ্ধে এতদিন কেউ প্রতিবাদ করার সাহস না পেলেও এই মামলা দায়েরের পর মুখ খুলতে শুরু করেছেন এলাকার অনেক মানুষ। একে একে বেরিয়ে আসছে সরকারি বেসরকারি জমি দখলের নানা অজানা কাহিনী। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। দুবার এমপি এবং দুবার উপজেলা চেয়ারম্যান পদে থাকার সুবাদে নূর মোহাম্মদ মণ্ডল ও তার স্ত্রী লাইলি বেগম ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গত 8 ডিসেম্বর নূর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে পৃথক 2টি মামলা দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক নূর আলম। তাতেই ক্ষেপে দুদককে দেখে নেয়ার হুমকি দেন এই প্রভাবশালী নেতা। জনগণ যে সাপোর্ট দিচ্ছে, যেভাবে নিছে এলাকার উন্নয়ন করতে যা সেটা সেখানেই করছি। হঠাৎ দুদক নিজেই অভিযোগকারী, নিজেই বাদী, নিজেই যদি মনে করে যে আমি দুর্নীতি করছি, তো সেটা প্রমাণ করতে হবে। মামলা দায়ের করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক কর্মকর্তা। ওনার নিজের নামে সব সম্পদ এবং সেখানে যেটা অবৈধ পাওয়া গেছে, জ্ঞাত আয় বহির্ভূত পাওয়া গেছে বা গোপন করছে, সেই সংক্রান্ত বিষয় আছে। নিজের সম্পদ ওয়াইফের নামে করছে। তবে মুখ খুলতে শুরু করেছে এলাকার মানুষ। জানিয়েছেন কিভাবে তাদের জমি দখল করে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। জমি তো আমরা কাগজপত্র সব ওকে আছে, আমাদের জমি তো আমাকে দেয় না, আর বিভিন্ন ভয়ভীতি দেখায়। উনি হসপিটাল করছে, তারপরে ওখানে ইটের ভাড়া দিছে, আবার বালু উত্তোলন পুকুর ওখানে আছে, তারপরে আবার ওখানে মার্কেট আছে। অসহায় মানুষের জমি দখলই শুধু নয়, বড় বড় সরকারি জমি জলমহল জোর দখলের তথ্য বেরিয়ে আসছে। সবসময় ক্ষমতায় থাকা এই নেতার বিরুদ্ধে একের পর এক মামলা করেও জমি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। 12-14 বছর থেকে উনি ওই জায়গাটা আছে, ওই জায়গাটাই আছে, ফরেস্টের হাসারপাড়া মৌজা। ওটা আমরা মামলা দিছি। 2001 সালের নির্বাচনে পীরগঞ্জের এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারালেও 2008 সালে বিএনপি থেকে নির্বাচন করে শেখ হাসিনার কাছেই হেরে যান। এরপর আওয়ামী লীগে যোগ দিয়ে 2019 সালে পীরগঞ্জের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। রতন সরকার, সময় সংবাদ, পীরগঞ্জ। রোহিঙ্গা ইস্যুতে আগের অবস্থান থেকে সরে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের 9টি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই দেশগুলোর খুব একটা কূটনৈতিক প্রভাব না থাকলেও মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক জনমত তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির জাতিসংঘের সাধারণ পরিষদের কর্ম-অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটিতে গত বছরের 31 ডিসেম্বর নতুন করে 9টি দেশ সমর্থন জানিয়েছে বাংলাদেশকে। 2019 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দেশগুলো রোহিঙ্গা বিষয়ে ভোটদান থেকে বিরত ছিল। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের এই দেশগুলোর আন্তর্জাতিক কূটনীতিতে খুব একটা প্রভাব না থাকলেও বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত বাড়ল বলে মনে করেন বিশ্লেষকরা। এই 9টি দেশ কূটনৈতিক যে প্রভাব
প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো তেমন কিছু নেই, কিন্তু তা সত্ত্বেও এটি আন্তর্জাতিক জনমতকে প্রকাশ করছে। এই যে দেশগুলোর মধ্যে একটা রিয়ালাইজেশন আসছে এবং মিয়ানমারের আসা উচিত যে তারা আস্তে আস্তে একেবারেই বন্ধু শূন্য হয়ে যাচ্ছে, নির্বান্ধব হয়ে যাচ্ছে মিয়ানমার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। তবে ভূ রাজনৈতিক কারণে দুই বন্ধু রাষ্ট্র চীনের এই প্রস্তাবের বিপক্ষে ভোট প্রদান আর ভারতের ভোটদান থেকে বিরত থাকাকে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র বলছি আমরা, এবং সেই বন্ধুত্বর মধ্যে কোনো খাদ নেই আমরা বলছি, কিন্তু ভারত আবার এই ইস্যুতে আগেও বিরত থেকেছে, এখনো বিরত আছে। সুতরাং এটা তো বাংলাদেশের জন্য খুব হতাশাজনক। বাংলাদেশকে আরও বেশি অ্যাগ্রেসিভ এখন কূটনৈতিক ভূমিকা পালন করতে হবে। ক্যামেরুন, গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসোথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ অবস্থান নিয়েছে বাংলাদেশের পক্ষে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারে কমপক্ষে 20,000 টাকা বিনিয়োগ না থাকলে আবেদন করা যাবে না আইপিওতে। লটারির পরিবর্তে আবেদনের অর্থের আনুপাতিক হারে নিশ্চিত হবে আইপিও। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংস্কারকে ইতিবাচক বলছেন বাজার সংশ্লিষ্টরা। সাধারণ বিনিয়োগকারীরা বলছেন এর মাধ্যমে কমবে মৌসুমি আইপিও ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও অনিয়ম। হরিপদ সাহার রিপোর্ট। পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ারে কোনো রকম বিনিয়োগ না থাকলেও আইপিওতে শত শত আবেদনের জন্য বিও অ্যাকাউন্ট চালায় এমন বিনিয়োগকারীর সংখ্যা কম নয়। বন্ধু, স্বজন কিংবা পরিচিতদের নামে হিসাব খুলে পরিচালনা করে মূলত একজন। এতে লটারিতে আইপিও পাওয়ার সুযোগও বেশি থাকে, যেখানে নিশ্চিত লাভের অঙ্কটাও কম নয়। গত কয়েকটি আইপিও সেকেন্ডারি বাজারে লেনদেন শুরুর কয়েকদিনেই 4-5 গুণের বেশি দামে বিক্রি হতে দেখা যায়। এসব বিষয় পর্যালোচনা করে সবার জন্য আইপিও নিশ্চিত করতে কমপক্ষে 10,000 টাকা চাঁদা, তালিকাভুক্ত শেয়ারে 20,000 টাকা বিনিয়োগ বাধ্যতামূলক রেখে আইপিও প্রক্রিয়া সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কেউ কেউ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের হিসাব খোলেন বা পরিচালনা করেন বা এই ধরনের জিনিসপত্রগুলো করেন, তারা যেন সেখান থেকে বিরত থাকতে পারেন সেটারও একটা সুযোগ আমরা সৃষ্টি করব, যেটা আমরা অনলাইন বিও আইডির মাধ্যমে চিন্তাভাবনা করছি। তাহলে যারা আগ্রহী মার্কেটে আসতে, তারা কিছুটা হলেও আইপিও ভিত্তিক যে শেয়ার কেনা বেচার বা কেনার যে সুযোগটা সেটা পাবে। ওই আইপিও হান্টারের দূরত্বটা বন্ধ হবে কিছু অংশ হলেও। আমার হাউসের এক্সপিরিয়েন্সেই আমি যদি বলি তাহলে 1000-1200 জন অ্যাপ্লাই করে, কিন্তু পায় মাত্র 15-20 জন পায়। সো এইটা একটা ভালো দিক হবে। যেসব সক্রিয় বিনিয়োগকারী দুই একটা হিসাব চালানোতে লটারির মাধ্যমে আগে তেমন একটা প্রাথমিক শেয়ার পেতেন না, তারা আবেদন করলেই নিশ্চিত আইপিও পাওয়ার নিয়মকে বলছেন সময় উপযোগী। একটা মানুষের পক্ষে 1000 আইপিও বিনিয়োগ অ্যাকাউন্ট থাকে কিভাবে? সেকেন্ডারি বিনিয়োগেরা করতো না, আমি দেখি না, খুব রেয়ার। আইপিও পার্টি বলা যায়, তারা জিনিসটা খুব ভালোই বুঝতে পারছে যে মার্কেটের থেকে একটা মৌসুমে টাকা কালেকশন করে নিয়ে চলে যাওয়া, তো এটা যদি লেনদেনে থাকে অবশ্যই মার্কেটের ভলিউম অবশ্যই বাড়বে বলে আমার মনে হয়। পুঁজিবাজারে আইপিও আবেদনের বিপরীতে এক একটি প্রতিষ্ঠানের শেয়ার লটের সংখ্যা 20 থেকে 30 গুণ কম থাকায় বেশিরভাগ আবেদনকারী পেতেন না। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারবাসীকে প্রতি বছরের বন্যা আতঙ্ক থেকে রেহাই দিতে জেলার মনু নদী সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের ফলে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার বাসিন্দারা স্থায়ীভাবে বন্যার ভোগান্তির হাত থেকে রেহাই পাবে। এ লক্ষ্যে চলতি বছরের জুনে 996.28 লাখ টাকার প্রকল্প একটিকে অনুমোদন হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে জমি অধিগ্রহণ, ফ্লাড ওয়াল নির্মাণ সহ আনুষঙ্গিক প্রক্রিয়া। প্রকল্পের কাজ 2023 সালের 30 জুনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা হয়ে আঁকাবাঁকা 72 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মৌলভীবাজারের কুশিয়ারা নদীর সঙ্গে মিশেছে একসময়ের খরস্রোতা মনু নদী। কিন্তু গত 50 বছর ধরে নদীর তলদেশে জমা পলিতে স্থানে স্থানে জেগে উঠেছে চর। এতে প্রতি বর্ষায় কোথাও না কোথাও বাঁধ উপচে বা ভেঙে বন্যা মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলাবাসীর জন্য নিত্যনৈমিত্তিক দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। বন্যার পানিতে শহর গ্রাম পর্যন্ত ঘরবাড়ি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে প্রতি বছরেই ব্যাপক ক্ষতি হয়। চৈত্র মাস ও বৈশাখ মাস আইয়া বড়কে যখন গড়ে আনা ফার্না দান আমরা গড়ে তুলতাম, ও সময়খানে আইয়া মনুকাঙ্গে বাং গিয়া আমরা সব লইয়া যাই গিয়া। এই মনু নদীর বাঙ্গনে মানচিত্র থেকে নোয়াগাঁও, গাজীপুর,
সুলতানপুর অনেক গ্রাম বিলীন হয়ে গেছে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মৌলভীবাজারবাসীকে রেহাই দিতে সরকার ইতোমধ্যে মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প হাতে নিয়েছে। চলতি বছর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এ অনুমোদনের পর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। 30 কিলোমিটার আমরা ব্যাংক প্রোটেকশন ওয়ার্ক, স্থায়ী সংরক্ষণ কাজ, 12 কিলোমিটার চর অপসারণ এবং 86 কিলোমিটার আমাদের বাদ যা আছে সেটা আমরা রিসেকশনিং করব। প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হলে 3 উপজেলার 1 লাখ হেক্টর ফসলি জমি সহ 1.5 লাখ হেক্টর এলাকা পুরোপুরি বন্যামুক্ত হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে 3টি উপজেলার মানুষ সেখানে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ইরিগেশন কাজে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন হবে। মৎস্য কাজে এখানে একটা বড় ধরনের একটা বিপ্লব ঘটবে। দীর্ঘ প্রতীক্ষার এই প্রকল্প বাস্তবায়িত হলে এই 3 উপজেলার প্রায় 5 লাখ মানুষ বাঁধ ভাঙন ও বন্যা আতঙ্ক থেকে রেহাই পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার প্রবাসের খবর। দেশের বাইরের খবর। বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভেটো সত্ত্বেও প্রতিরক্ষা বিল পাশ করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। বিলটির পক্ষে 81 এবং বিপক্ষে 13 ভোট পড়ে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভেটো দেয়া প্রতিরক্ষা বিল শুক্রবার পাশ করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ট্রাম্পের শাসনামলে এমন ঘটনা এটি প্রথম। নানা বিতর্কের পর বিলটির পক্ষে 81 এবং বিপক্ষে 13টি ভোট পড়ে। এরপরই বিলটি পাশ করে সিনেট। এর আগে ট্রাম্পের ভেটো উপেক্ষা করে প্রতিরক্ষা বিল পাশ করেছিল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বিতর্কিত এই বিল পাশের পরেই নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাসায় হামলার অভিযোগ ওঠে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে তার বাড়ির দেয়ালে অজ্ঞাত বিক্ষুব্ধ কোনো ব্যক্তি দেয়াল জুড়ে গ্রাফিতি এঁকেছেন। রং দিয়ে ভাড়া বাতিল করো এবং আমাদের সবকিছু চাই, এমন বেশ কিছু স্লোগান লেখা হয়েছে। গণমাধ্যমে কথা বলতে গিয়ে পেলোসি নাগরিক প্রণোদনার অর্থ বরাদ্দ বাড়ানোর পক্ষে আবারও কথা বলেন। প্রণোদনার অর্থ $2000 করার পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন দিয়েছেন। নিম্নকক্ষে ডেমোক্রেট আর রিপাবলিকানরাও এর পক্ষ নিয়েছে, কিন্তু সিনেটর মিচ ম্যাককোনেল সহ অন্যান্য রিপাবলিকানরাই জনগণের অধিকারের টাকা আটকে রেখেছে। এদিকে মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টাই করে যাচ্ছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণকে আটকে দেওয়ার শেষ চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা ভোট গণনা, আদালতে একের পর এক মামলার হারের পরও বাইডেনের জয় মানতে রাজি নন ট্রাম্প। এবার 6 জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্র জুড়ে বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আইন অনুযায়ী 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ইলেকট্রাল কলেজ ভোট গণনা করে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা করবে। কিন্তু বাইডেনকে জয় ঘোষণার শেষ প্রক্রিয়া ব্যাহত করতেও ট্রাম্প এখন মরিয়া। সিএনএন-এর এক খবরে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের 140 জনেরও বেশি রিপাবলিকান আইন প্রণেতা কংগ্রেসে বাইডেনের জয় আটকাতে চেষ্টা চালাবেন। তারা ইলেকট্রাল কলেজ ভোট গণনার বিরুদ্ধে ভোট দেবেন। একই সঙ্গে কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন তারা। একই সঙ্গে ওই দিন বাইডেনের জয় বাতিলের দাবিতে ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করবে। সেখানে ট্রাম্প নিজে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন ওই সমাবেশ শান্তিপূর্ণ হবে না। এই পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। ট্রাম্প মনে করছেন বাইডেনের জয় আটকানোর জন্য কংগ্রেসে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার শেষ সুযোগ। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সদস্যদের লিখিত আপত্তি দিতে হবে। এই আপত্তির পর কংগ্রেসের 2 কক্ষে বিতর্ক হবে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে ইলেকটোরাল ভোট গণনার বিপক্ষে রায় আসবে না। তাই কংগ্রেসে বাইডেনের আনুষ্ঠানিক জয় আটকানো যাবে না। তাদের ধারণা, যে কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে বাইডেনের জয় কিছুটা বিলম্বিত হলেও ফলাফলে কোনো পরিবর্তন হবে না। আটকানো যাবে না বাইডেনের 20 জানুয়ারির শপথও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
বসবাসের ন্যূনতম পরিবেশ নিশ্চিতের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছে বসনিয়ার আটকে পড়া বাংলাদেশি সহ অভিবাসন প্রত্যাশীরা। আশ্রয় শিবির পুড়ে যাওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে দেশটির সেনাবাহিনী অস্থায়ী তাঁবু খাটানোর কাজ করলেও জীবন ধারণের জন্য এটি পর্যাপ্ত নয় বলে জানান ভুক্তভোগীরা। মাথা গোজার ঠাঁই ও ন্যূনতম থাকার পরিবেশের দাবিতে শুক্রবার এভাবেই প্রতিবাদ জানান বসনিয়ায় আটকে পড়া অভিবাসন প্রত্যাশীরা। গত সপ্তাহে অস্থায়ী আশ্রয় শিবির পুড়ে যাওয়ার পর থেকেই মানবেতর জীবনযাপন করছেন বসনিয়ার ক্যাম্প লিপায় আটকে পড়া এসব অভিবাসন প্রত্যাশী। প্রায় 1000 অভিবাসন প্রত্যাশীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীও রয়েছে। ক্যাম্প লিপার এই আশ্রয় শিবির নিয়ে আগে থেকেই উদ্বেগ জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। সবশেষ ব্র্যাডিনায় তাদের স্থানান্তর করার কথা থাকলেও স্থানীয়দের প্রতিবাদ ও সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখে তা ভেস্তে যায়। গত 2 রাত বাসের মধ্যে অপেক্ষা করেও সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারায় আবারও ফিরে আসেন পোড়া আশ্রয় শিবিরে। মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে অভিবাসন প্রত্যাশীদের জন্য তাঁবু স্থাপনের কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার তাঁবু খাটানোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসেন সেনা সদস্যরা। তবে এই তীব্র ঠান্ডায় এটি পর্যাপ্ত নয় বলছেন অভিবাসন প্রত্যাশীরা। আমরা না খেয়ে থাকবো, সমস্যা নেই। আমরা অভুক্ত থেকে অভ্যস্ত। আমরা প্রয়োজনে পানি খেয়ে বাঁচবো। তবে আমাদের সমস্যা হলো আমাদের এখন কন্টেইনারের প্রয়োজন। শুধু খাবার আমাদের জন্য যথেষ্ট না, এর বাইরেও আরো অনেক প্রয়োজনীয় বিষয় থাকে যা এখানে নেই। এখানে কোনো মানবাধিকারই নেই। বেশ কয়েকদিন ধরে জঙ্গলে আগুন জ্বালিয়ে কোনো মতে রাত পার করছেন আটকে পড়া অভিবাসন প্রত্যাশীরা। অভিবাসীদের সংকট সমাধানে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ওমর ইনান, সময় সংবাদ। আয়ারল্যান্ডে শঙ্কা নিয়েই শুরু হলো নতুন বছর। করোনায় একদিনের সংক্রমণের অতীতের সব রেকর্ড ভেঙেছে দেশটি। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে সংক্রমণের হার। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে প্রবাসীদের মধ্যে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনার প্রথম ধাপে বেশ স্বস্তিতেই ছিল আয়ারল্যান্ড। বাংলাদেশিদেরও আক্রান্তের হার ছিল নিম্নমুখী, কিন্তু দ্বিতীয় ধাপে এসে খেই হারিয়ে ফেলে দেশটি। দিন যতই যাচ্ছে ততই খারাপ হচ্ছে সামগ্রিক করোনা পরিস্থিতি। ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি ছিল আতঙ্কের। দেশটিতে একদিনই সর্বোচ্চ 1700-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 11 জন। আর এতে আতঙ্কিত বাংলাদেশিরা। নতুন বছরে এসে করোনার হার অত্যন্ত বেড়ে গিয়েছে এবং কিনা সর্বোচ্চ 1754 জন পর্যন্ত একদিনে আজকে আমরা আক্রান্ত হয়েছি। সেই সাথে বাংলাদেশ কমিউনিটির মধ্যেও করোনা ছড়িয়ে পড়েছে, যার কারণে আমরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছি। এদিকে আয়ারল্যান্ডে এখন পর্যন্ত প্রায় 92,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে 2200-রও বেশি মানুষ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কাতারে নতুন বছর বরণের পর এবার নানা উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটির দিনগুলোতে তারা ভিড় করেছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। দেশটির আল শাহানিয়া আল দোসারি পার্ক অভিবাসী ও প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার ভয়ভীতি কাটিয়ে 2021 সাল বরণের পর কাতারের আল শাহানিয়া আল দোসারি পার্কে উৎসব আনন্দে মাতেন প্রবাসী বাংলাদেশিরা। 2020 সালে করোনার কারণে ব্যবসা বাণিজ্য খারাপ গেলেও 2021 সালে করোনা পৃথিবী থেকে বিদায় নেবে এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। 2020 সালে করোনা ভাইরাসের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ডাউনে গেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী 2021 সালে ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ ভালো হবে। সকল প্রবাসী মিলে আমরা আজকে ঘুরতে আসছি, আনন্দ করতে আসছি। বিশেষ করে বিজনেস ক্লাব কাতারের পক্ষ থেকে আমরা একটা ছোট্ট পরিসরে প্রোগ্রাম করেছি। গত একটি বছর লকডাউন থাকার কারণে আমরা যারা প্রবাসী এখানে আছি আমরা একসাথে আনন্দ উপভোগ করতে পারি নাই। এখন লকডাউন স্বাভাবিক হওয়ার কারণে 2021 সালে নতুন বছর এসেছে। রাজধানী দোহা থেকে 40 মাইল দূরের শহর আল শাহানিয়া বছরের শুরুর দিনগুলোতে পরিণত হয়েছে প্রবাসীদের মিলন মেলায়। বিজনেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। সময় সংবাদ, কাতার।
হৃদরোগে আক্রান্ত ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। তিনি দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি আছেন। ইতোমধ্যে একটি ব্লকে স্টেন্ট বসানো হয়েছে। সৌরভকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সুস্থতা কামনায় টুইট করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআই সচিব জয় শাহ। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। উৎকণ্ঠা, উদ্বেগ আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। কোভিড কালেও হাসপাতালের সামনে গণমাধ্যম আর ভক্তদের এমন সরব উপস্থিতি বলে দেয় কতটা জনপ্রিয় একজন সৌরভ গাঙ্গুলি। বেহালায় নিজ বাড়িতে জিম করতে গিয়ে শনিবার সকালে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন কলকাতার মহারাজ। প্রাথমিকভাবে জানা গেছে এনজিওগ্রামের হার্টের আর্টারিতে ধরা পড়েছে 3টি ব্লক, যার একটি 90%, অন্য দুইটি 70 ও 65% ব্লক। স্টেন্ট বসানো হয়েছে 90% ব্লকের রক্তনালীতে। আগামী সপ্তাহে বসানো হবে বাকিগুলোতেও। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে আছেন সৌরভ গাঙ্গুলি। তাকে দেখতে শনিবার সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। বেশ কিছু সময় গাঙ্গুলির পাশেও ছিলেন তিনি। ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি আমরা প্রথমেই করি, কারণ এই দুটোই বেসিক ইনভেস্টিগেশন প্রথমে আমরা করি, এবং সেগুলো দুটোতেই আমরা চেঞ্জেস দেখতে পাই। হার্টে মাইল্ড চেঞ্জেস ছিল, যার জন্য এবং একটা আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টিও করতে হয়েছে। আমি যেটা দেখলাম যে ও ভালো আছে এবং হাসছে। নিজে বিছানায় এসে আমায় জিজ্ঞেস করছে আপনার শরীর ঠিক আছে তো? আমি কোথায়, নিজে একটা স্পোর্টস পার্সন, এত ভালো খেলাধুলা এবং আমাদের গর্ব সবার। আর কেউ ভাবতেই পারছে না যে ওর মতো ছেলে, ওইটুকু বাচ্চা ছেলে, ওর এরকম একটা প্রবলেম হবে। হাসপাতালে আছেন গাঙ্গুলির স্ত্রী ডোনা, কন্যা সানা ও ভাই স্নেহাশিস গাঙ্গুলি। ভক্তরা কামনা করছেন তার দ্রুত সুস্থতা। যত তাড়াতাড়ি ওনার যেন ভালো হয়ে যায়, এটাই শুভ কামনা করছি। উনি পিলার আমাদের এখানকার, সৌরভ বাবুর মতো কেউ হবে না। প্লিজ কাম ব্যাক। ভারতের হয়ে 113টি টেস্ট, 311টি ওয়ানডে খেলা সৌরভ 2019 সালে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বাংলাদেশ ক্রিকেট দলের খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করা হবে সোমবার। প্রাথমিক দলে থাকবেন 24 জন ক্রিকেটার। ক্যারিবীয়দের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচের পর 17 সদস্যের চূড়ান্ত দল দেবেন নির্বাচকরা। তার আগে 8 জানুয়ারি কোচিং স্টাফরা ঢাকায় আসবেন। বায়ো বাবলে 2 দিন থাকার পর 10 জানুয়ারি থেকে মাঠের অনুশীলন শুরু করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। করোনার প্রভাবে 10 মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ ক্রিকেট দল অবশেষে 20 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে সব অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে তামিম, সাকিব, মুশফিকরা সিরিজ সামনে রেখে সোমবার 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকরা। প্রেসিডেন্ট কাপে দুর্দান্ত পারফরমেন্স করা সুমন খান, ইরফান শুকুর ও শরীফুলরা থাকতে যাচ্ছেন এই দলে। এছাড়া তেমন কোনো চমক নেই বলেই সূত্রে খবর মিলেছে। প্রাথমিক দলে সুযোগ পেতে যাচ্ছেন আলোচনায় থাকা মাশরাফি বিন মুর্তজাও। এরপর 14 ও 16 জানুয়ারি নিজেদের মধ্যে 2টি প্রস্তুতি ম্যাচের পর 17 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়রা তাদের সেরা দল পাঠাতে না পারলেও বিসিবি খুবই সচেতন সময়ের সেরা বাংলাদেশ দল নির্বাচনে। নর্মালি ডিপেন্ড করছে মানে পারফরমেন্সের উপর, আপনার কোন প্লেয়াররা ভালো করছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ছিলে ওরকমই রাখবো। হয়তো বা একটু কম বেশি হবে, বাট বেশি আমরা চেঞ্জ করার পক্ষপাতী না। আমার বিশ্বাস যেহেতু ওরা সবসময় ভালো টিম করে আসছে, এবারও ভালো করবে। এই সোমবার দল ঘোষণার পর মঙ্গল ও বুধবার প্রাথমিক দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। এই ফিটনেস টেস্টের উপর নির্ভর করছে মাশরাফির পরবর্তী জাতীয় দলের ভবিষ্যৎ। ফিটনেস টেস্ট শেষে 7 জানুয়ারি করোনা টেস্টের পরের দিন বায়োবাবল সুরক্ষার মধ্য দিয়ে ক্রিকেটাররা উঠবেন টিম হোটেলে। এর 2 দিন পর আনুষ্ঠানিকভাবে মাঠে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এদিকে কোচিং স্টাফদের মধ্যে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন ট্রেইনার ও ফিজিও। 8 জানুয়ারি হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন দেশে ফিরবেন। কেটে গেছে সব অনিশ্চয়তা। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভিটোরির সার্ভিস শেষ পর্যন্ত ক্যারিবীয় সিরিজে পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ওয়ানডে সিরিজে নয়, টেস্ট সিরিজ থেকেই তার বোলিংয়ের কৌশলের দীক্ষা পাবেন সাকিব, মিরাজ, তাইজুল, নাইমরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। মাকে নিয়ে মার্কিন মুলুক থেকে রোববার সকালে দেশে ফিরছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব ঠিক থাকলে তাকে বহন করা কাতার এয়ারওয়েজের বিমানটি রোববার সকাল 10টায় ঢাকায় অবতরণ করবে। এর আগে ও শ্বশুর অসুস্থ থাকায় বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে প্রথম কোয়ালিফায়ার শেষে আমেরিকা যান সাকিব। মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর দিয়েছেন তৃতীয় সন্তানের জনক হওয়ারও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। সেই ক্যাম্পে যোগ দিতেই মূলত সাকিবের দেশে ফেরা। জানা গেছে কালই কোভিড পরীক্ষা করাবেন তিনি। এরপর 2-1 দিন ঐচ্ছিক অনুশীলন করতে পারেন মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারি নয়, এ মাসেই দেশে আসছে অক্সফোর্ডের করোনার টিকা। প্রতি ডোজের খরচ পড়বে 425 টাকা। ভারতে তৈরি কোভ্যাক্সিন পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন। পদ্মা সেতুর কাজের মেয়াদ ফের বাড়ানো হলেও বাড়বে না খরচ, আশ্বস্ত করলেন প্রকল্প পরিচালক। সৌন্দর্য বাড়াতে সেতুর 2 প্রান্তে হচ্ছে 4টি স্তম্ভ। এবং কৃষকের আপত্তির পরও দেশি পেঁয়াজের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি শুরু। কমতে শুরু করেছে দাম, আবারও লাগামহীন ভোজ্য তেলের বাজার। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সুমনের।